আজ আমরা এক নেতার অন্তর্দ্বন্দ্বের গভীরে যাব। একদিকে গুরুতর অসুস্থ মা, যিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী। আর অন্যদিকে প্রায় ১৭ বছরের রাজনৈতিক নির্বাসন। ঠিক, যখন ব্যক্তিগত কর্তব্য আর রাজনৈতিক বাস্তবতা এমনভাবে মুখোমুখি হয়, তখন সিদ্ধান্তটা কেমন হয়? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা সাম্প্রতিক ফেসবুক পোস্ট আমাদের ঠিক সেই জটিল সমীকরণের ভেতরে নিয়ে যাচ্ছে। একদম। এই পোস্টটা আপাত দৃষ্টিতে খুবই সহজ। একজন ছেলে তার অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন। কিন্তু এর প্রতিটি লাইনে, প্রতিটি শব্দে যে পরিমাণ ব্যক্তিগত আবেগ, রাজনৈতিক কৌশল আর ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে আছে, তা এক কথায় অসাধারণ। আর আমাদের আজকের আলোচনা এই পোস্টটিকে ব্যবচ্ছেদ করে এর ভেতরের স্তরগুলো বের করে আনা। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, বোঝার চেষ্টা করি এই বার্তার মাধ্যমে তিনি তার সমর্থকদের, প্রতিপক্ষকে এবং সম্ভবত রাষ্ট্রকেও ঠিক কি বলতে চাইছেন। আচ্ছা, আলোচনার গভীরে যাওয়ার আগে বর্তমান পরিস্থিতিটা একবার ঝালিয়ে নেওয়া যাক। হ্যাঁ, সেটা খুব জরুরি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ। পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ যে দেশের প্রধান উপদেষ্টা নিজে তার চিকিৎসার জন্য সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বার্তা আসে, তখন পরিস্থিতিটা আর শুধু একটি দলের অভ্যন্তরীণ বিষয় থাকে না। ঠিক, এটা একটা জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আর ঠিক এই তীব্র আবেগঘন এবং সংকটময় আবহের মধ্যেই তারেক রহমানের ফেসবুক পোস্টটি আসে। হ্যাঁ, ২৯শে নভেম্বর সকালে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পোস্টের শুরুতে তিনি প্রত্যাশিতভাবেই বেগম জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর দোয়ার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু যে অংশটা সবার মনকে নাড়া দিয়েছে, ঠিক, তা হল তার ব্যক্তিগত অনুভূতির এক অকপট প্রকাশ। তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। এই একটি বাক্যই পুরো পোস্টের সুরটা নির্ধারণ করে দিয়েছে। প্রায় ১৭ বছর ধরে মায়ের থেকে বিচ্ছিন্ন একজন মানুষের এই আর্তিটা খুব সহজেই মানুষের আবেগকে স্পর্শ করে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। কিরকম? এই যে ব্যক্তিগত দুর্বলতা বা আবেগের প্রকাশ, এটা কিন্তু আধুনিক রাজনীতিতে একটা পরীক্ষিত কৌশল। একে অনেক সময় স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি বা কৌশলগত দুর্বলতার প্রকাশ বলা হয়। স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি, দারুণ একটা শব্দবন্ধ। এটা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। চিরাচরিত রাজনীতিতে নেতারা নিজেদেরকে সবসময় শক্তিশালী, দুর্ভেদ্য এবং আবেগের ঊর্ধ্বে দেখানোর চেষ্টা করেন। হ্যাঁ, একটা দূরত্ব বজায় রাখেন। এক্স্যাক্টলি। কিন্তু আধুনিক যোগাযোগ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, এই দূরত্বটা অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটির মাধ্যমে একজন নেতা তার মানবিক দিকটা তুলে ধরেন। আচ্ছা, তিনি দেখান যে সবকিছুর ঊর্ধ্বে তিনিও একজন সাধারণ মানুষ, একজন সন্তান যার কষ্ট হয়, অসহায় লাগে। এর মাধ্যমে তিনি সমর্থকদের সাথে একটা গভীর মানসিক সংযোগ স্থাপন করেন। ঠিক, তিনি তখন আর শুধু দূর থেকে নির্দেশ দেওয়া কোনো নেতা থাকেন না, বরং আমাদেরই মতো একজন হয়ে ওঠেন। এই পোস্টের মাধ্যমে তারেক রহমান ঠিক সেই কাজটিই করেছেন। অর্থাৎ এটা শুধু একজন সন্তানের আকুতি নয়, একজন রাজনৈতিক নেতার অত্যন্ত সচেতন একটি পদক্ষেপ। হ্যাঁ, এই মানবিক আবেদনটা সত্যি মন ছুঁয়ে যায়। কিন্তু ঠিক তার পরের লাইনে তিনি এমন একটা কথা বলেছেন যা পুরো চিত্রটাকে এক মুহূর্তে পাল্টে দেয় এবং আমাদের রাজনৈতিক বাস্তবতার ঠান্ডা জমিতে নামিয়ে আনে। ঠিক এখানেই পোস্টটির আসল জটিলতা শুরু। হ্যাঁ, একদিকে আবেগের উষ্ণতা, অন্যদিকে বাস্তবতার শীতলতা। তিনি লিখেছেন, অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। সহজ কথায় তিনি চাইলেই দেশে ফিরতে পারছেন না। আমার একটা বিষয় ঠিক পরিষ্কার হচ্ছে না। তিনি বলছেন সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এর মানে কি তিনি বলতে চাইছেন যে অন্য কেউ, হতে পারে তার দল বা এমনকি বিদেশের কোনো শক্তি, তার ফেরার সিদ্ধান্তে প্রভাব ফেলছে? নাকি এটা শুধুই তার দেশে ফেরার আইনি জটিলতাকে বোঝানোর একটি উপায়? চমৎকার প্রশ্ন।
হুম। এই একটি লাইনের মধ্যে অনেকগুলো সম্ভাব্য অর্থ লুকিয়ে আছে এবং তিনি সচেতনভাবেই এটিকে কিছুটা অস্পষ্ট রেখেছেন। আচ্ছা। যখন তিনি বলেন এটা একক নিয়ন্ত্রণাধীন নয়, তখন তিনি কয়েকটি বিষয় একসঙ্গে নির্দেশ করেন। প্রথমত, তিনি তার সমর্থকদের বলছেন, দেখো, আমি ফিরতে চাই, আমার ইচ্ছার কোনো কমতি নেই। দ্বিতীয়ত, তিনি দায়টা নিজের কাঁধ থেকে সরিয়ে পরিস্থিতির ওপর চাপাচ্ছেন। ঠিক। তিনি বলছেন, বাধাটা আমার দিক থেকে নয়, পারিপার্শ্বিক। আর এই পারিপার্শ্বিকতাকেই তিনি পরে রাজনৈতিক বাস্তবতা বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, এই রাজনৈতিক বাস্তবতা শব্দটা তো বিশাল, এর আওতায় তো সবকিছুই পড়তে পারে। একজন সাধারণ সমর্থকের পক্ষে এর আসল অর্থ বোঝা তো প্রায় অসম্ভব। ঠিক তাই। আর এখানেই এই পোস্টের কৌশলগত সৌন্দর্য। রাজনৈতিক বাস্তবতা শব্দটা আসলে অনেকগুলো সম্ভাব্য বাধার দিকে একযোগে ইঙ্গিত করে। আসুন আমরা সম্ভাব্য কারণগুলো নিয়ে একটু ভাবি। আচ্ছা। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট কারণ হল আইনি জটিলতা। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এবং কয়েকটিতে সাজাও হয়েছে, গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। দেশে ফেরা মানেই আইনি লড়াই এবং কারাবরণের ঝুঁকি। এটা হলো সবচেয়ে সহজবোধ্য বাস্তবতা। হ্যাঁ, এটা তো সবাই জানে। কিন্তু তিনি তো প্রায় ১৭ বছর ধরে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন, যা তার দেশে ফেরার সিদ্ধান্তকে আরও জটিল করে তুলেছে। তাহলে কি এর বাইরেও কিছু আছে? অবশ্যই আছে। দ্বিতীয় বাস্তবতা হতে পারে নিরাপত্তার প্রশ্ন। নিরাপত্তার প্রশ্ন। হ্যাঁ, দেশে ফেরার পর তার নিজের এবং তার পরিবারের নিরাপত্তা কতটা নিশ্চিত থাকবে? সরকার কি সেই নিরাপত্তা দেবে, নাকি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন? আচ্ছা, এই নিশ্চয়তার অভাবও দেশে ফেরার পথে একটি বড় বাধা। অবশ্যই। তৃতীয় এবং আরও সূক্ষ্ম একটি বাস্তবতা হল তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতা। মানে তিনি দেশে ফিরলেন, কিন্তু তাকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, গৃহবন্দী করে রাখা হয়, অথবা তার দলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে সেই ফেরার রাজনৈতিক উদ্দেশ্যই তো ব্যাহত হবে। একদম। তার মানে ফেরাটা শুধু ফিজিক্যালি দেশে আসা নয়, বরং একজন সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে ফেরা। বুঝতে পারছি। এবং চতুর্থ আরেকটি দিকও থাকতে পারে, যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, দলের অভ্যন্তরীণ কৌশল। মানে দলের ভেতরের ব্যাপার। হ্যাঁ, এমন একটি সংকটময় মুহূর্তে তার দেশে ফেরাটা কি দলের জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো কৌশল, নাকি তার বাইরে থেকে দলকে পরিচালনা করাটাই বেশি নিরাপদ এবং কার্যকর? এই সবগুলো বিষয় মিলিয়েই তৈরি হয়েছে তার রাজনৈতিক বাস্তবতা। তিনি এই একটি শব্দ দিয়ে এই সমস্ত জটিল সমীকরণগুলোকে একসঙ্গে বোঝাতে চেয়েছেন, কোনো একটিকে নির্দিষ্ট না করে। এর ফলে আলোচনার সব দরজা খোলা থাকল। ঠিক। তাহলে এই যে তিনি দেশে ফেরার একটা আশার কথা বলছেন, সেটাও তো বেশ শর্তসাপেক্ষ। তিনি বলছেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে। এই প্রত্যাশিত পর্যায় বা ডিজায়ার্ড লেভেল, এটাও তো বেশ অস্পষ্ট একটা কথা। হ্যাঁ, এটা কি এক ধরনের রাজনৈতিক কৌশল নয়? এর মাধ্যমে কি তিনি অনির্দিষ্টকালের জন্য সমর্থকদের অপেক্ষায় রাখছেন না? সমালোচকরা তো বলতেই পারেন যে এটা দেশে না ফেরার একটি সুন্দর অজুহাত। আপনি ঠিক সেই সমালোচকদের দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা করেছেন। এবং হ্যাঁ, এটাকে সেভাবে ব্যাখ্যা করার সুযোগ পুরোপুরি রয়েছে। কিন্তু একজন নেতার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা দারুণ কার্যকরী যোগাযোগ কৌশল। সেটা কিভাবে? দেখুন, তিনি যদি বলতেন, আমি ফিরতে পারছি না, তাহলে সেটা তার সমর্থকদের হতাশ করত এবং তাকে একজন অসহায় নেতা হিসেবে চিত্রিত করত। আবার যদি বলতেন, আমি শীঘ্রই ফিরছি, কিন্তু ফিরতে না পারতেন, তাহলে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হতো। তাহলে তিনি একটা মধ্যপন্থা নিয়েছেন? হ্যাঁ, এই প্রত্যাশিত পর্যায় শব্দবন্ধটি ব্যবহার করে তিনি কয়েকটি কাজ করেছেন। ১, তিনি সমর্থকদের জন্য একটি আশার আলো জিয়ে রাখছেন যে তিনি ফিরবেন যখন সঠিক সময় আসবে। আচ্ছা। ২, তিনি বলটা সরকারের কোর্টে ঠেলে দিয়েছেন। পরিস্থিতি অনুকূল করার দায়িত্ব প্রকারান্তরে সরকারের ওপরই বর্তায়। আর ৩, এটা একটা ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে হয়তো কোনো ধরনের আলোচনা বা দর কষাকষি চলছে, বা অন্তত তিনি সেরকম কিছুর প্রত্যাশা করছেন। এই একটি লাইনের মাধ্যমে তিনি কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি না দিয়েও
তার ফেরার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখছেন। এবং এটা সমর্থকদের ধৈর্য ধরতে বলার একটি পরোক্ষ উপায়ও বটে। এদিকে তার মায়ের অসুস্থতার খবরে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তো আবেগের একটা বিস্ফোরণ ঘটেছে। স্বাভাবিক। আমাদের হাতে থাকা সূত্র বলছে, অনেকেই মনে করছেন মায়ের জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে সব রাজনৈতিক হিসেব নিকেশ অর্থহীন। তারা আশা করছেন সব বাধা উপেক্ষা করে, সব ঝুঁকি মাথায় নিয়ে তিনি দেশে ফিরে আসবেন। এই আবেগতাড়িত প্রত্যাশার একটা রাজনৈতিক চাপও তো নয়েছে, তাই না? প্রচণ্ড চাপ রয়েছে। দলের একটি বড় অংশ সবসময় চায় নেতা মাঠে থাকুক, বিশেষ করে এমন সংকটময় মুহূর্তে। তারা মনে করেন নেতার উপস্থিতিই সবচেয়ে বড় শক্তি। তাই এই পোস্টটি শুধু সাধারণ সমর্থকদের জন্যই নয়, দলের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর কাছেও একটি বার্তা দিচ্ছে। তিনি বলছেন, আমি তোমাদের আবেগ বুঝি, আমিও একই আবেগ অনুভব করছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। অর্থাৎ এই পোস্টের মাধ্যমে তিনি শুধু সমর্থকদের আশ্বস্তই করছেন না, বরং তাদের অতি আবেগী প্রত্যাশার হ্রাসও টেনে ধরছেন। খুব সুন্দরভাবে বলেছেন। এটা প্রত্যাশা ব্যবস্থাপনার বা এক্সপেকটেশন ম্যানেজমেন্টের একটি ক্লাসিক উদাহরণ। আচ্ছা। তিনি খুব সতর্কভাবে এবং কৌশলগতভাবে রাজনৈতিক বাস্তবতার কথা বলে তার ফেরার বিষয়টিকে একটি শর্তের সঙ্গে জুড়ে দিয়েছেন। এর মাধ্যমে তিনি তার সমর্থকদের আবেগতাড়িত প্রত্যাশা এবং রাজনৈতিক বাস্তবতার কঠিন সত্যের মধ্যে একটি সেতু তৈরির চেষ্টা করছেন। তিনি বোঝাতে চাইছেন যে আবেগ থাকলেও একজন নেতাকে সব দিক ভেবেই সিদ্ধান্ত নিতে হয়। পারিবারিক সংকট হয়তো সব রাজনৈতিক হিসেবকে ছাপিয়ে যেতে পারে না, বিশেষ করে যখন সেই নেতার সিদ্ধান্তের উপর একটি বড় দলের ভবিষ্যৎ নির্ভর করে। তাহলে সবকিছু মিলিয়ে যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় আনি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি একজন রাজনৈতিক নেতা যিনি একই সঙ্গে একজন সন্তান। তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যক্তিগত অনুভূতি, গভীর রাজনৈতিক কৌশল এবং সমর্থকদের প্রতি এক ধরনের দায়বদ্ধতার এক জটিল মিশ্রণ তৈরি হয়েছে। ঠিক। একদিকে তিনি সন্তান হিসেবে তার আকুতি প্রকাশ করে মানবিক সংযোগ স্থাপন করছেন, অন্যদিকে একজন বিচক্ষণ নেতা হিসেবে তার সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন। এই পুরো ঘটনাটা আমাকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। বলুন। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে নেতারা সরাসরি জনগণের সাথে কথা বলতে পারেন, সেখানে ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক ভূমিকার সীমারেখাটা কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ক্ষেত্রে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা একটি বিশুদ্ধ ব্যক্তিগত অনুভূতি, কিন্তু সেই ভালোবাসার প্রকাশ এবং তার উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলো পুরোপুরি রাজনৈতিক হয়ে উঠছে। এই ধরনের কৌশলগত দুর্বলতার প্রকাশ কি নেতাদের আরও বেশি রিলেটেবল বা কাছের মানুষ করে তোলে, নাকি এটা ব্যক্তিগত ট্র্যাজেডিকে রাজনৈতিক নাটকে পরিণত করা ঝুঁকি তৈরি করে? এই ঘটনাটি নিয়ে ভাবলে এই প্রশ্নগুলোই বারবার মনে আসে, যার উত্তর হয়তো এত সহজ নয়। একজন নাগরিক হিসেবে আমাদেরও হয়তো ভাবতে হবে, আমরা আমাদের নেতাদের কাছ থেকে ঠিক কী চাই, একজন নিখুঁত স্ট্র্যাটেজিস্ট নাকি একজন রক্তমাংসের মানুষ।